ওকে, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি। আশা করি সবকিছু ক্লিয়ার আছে মোটামুটি। যদি তোমাদের নেটওয়ার্ক সমস্যা ঠিক থাকে আর কি। এখন নেটওয়ার্কের অসুবিধা হওয়ার কারণ হইতে পারে বৃষ্টিপাত বেশি বেশি, এর কারণে হইতে পারে। আচ্ছা, আমরা পর্যায় সারণী অধ্যায়টা পড়তেছিলাম। পর্যায় সারণী অধ্যায়টা পড়তেছিলাম। এটা হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস, সরি থার্ড ক্লাস। থার্ড ক্লাস আমরা এই জায়গা থেকে পড়াশোনাটা শুরু করব। রেকর্ডার অন আছে, সমস্যা নাই। কোনো জায়গায় প্রবলেম হইলে পরে দেখে নিতে পারবা। আপাতত শুনো, যতটুকু শোনা যায় শুনো। আচ্ছা, প্রথমত 1789 সালে, সালটা তোমরা চাইলে মনে রাখতে পারো। বেশিরভাগ সময় সাল আসে না, হুট করে দিয়ে দিতে পারে, বাট মনে রাখতে পারো আর কি চাইলে। না মনে রাখলেও আহামরি কোনো ক্ষতি হবে না। 1789 সালে ল্যাভোইসিয়ে, যে বিজ্ঞানীর নাম ল্যাভোইসিয়ে, উনি কি করছিল, ধাতু এবং অধাতুগুলো আলাদা করছিল। আমাদের তো 118টা মৌল ছিল না প্রথম দিকে, অনেকগুলো মৌল ছিল। ওই মৌলগুলোর মধ্যে ধাতু এবং অধাতু আলাদা করছে সর্বপ্রথম হচ্ছে ল্যাভোইসিয়ে। ওকে, তারপর ডোবেরাইনার হচ্ছে ত্রয়ী সূত্র দিয়েছিল। ত্রয়ী সূত্র। আচ্ছা, ত্রয়ী সূত্র মানে কি? ত্রয়ী সূত্র, ত্রয়ী মানে হচ্ছে তিন, মানে তিনটা জিনিস নিয়ে একটা সূত্র তিনি তৈরি করেছিলেন, সেটা হচ্ছে ডোবেরাইনার 1829 সালে। ত্রয়ী সূত্র কি জিনিস? উনি উনি যেটা করছিলেন যে পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলাকে প্রথমে সাজাইছে। সাজানোর পরে উনি দেখলো যে প্রথম মৌল এবং তৃতীয় মৌলের ভরের যোগফলের গড় হবে মাঝখানের মৌলের সমান। আচ্ছা, আমি তোমাদের যদি একটু ভালো মতো এক্সপ্লেন করি। আচ্ছা, গ্রুপ 17-তে কে কে আছে দেখো। ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে। আচ্ছা, ধরো আমি এক সিরিয়ালে তিনটা মৌল লিখলাম। মনে করো যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা কি একটা নির্দিষ্ট গ্রুপের মৌল? আমি তিনটা মৌল কেন নিলাম? কারণ আমি ত্রয়ী সূত্র ব্যাখ্যা করতে চাই। ত্রয়ী সূত্র ব্যাখ্যা করার জন্য আমি হচ্ছে তিনটা মৌল এখানে নিয়েছি। ওকে, তো প্রথমত ক্লোরিনের ভর কত? 35.5। ক্লোরিনের ভর হচ্ছে 35.5। আর আয়োডিনের ভর কত? আয়োডিনের ভর হচ্ছে 137। আয়োডিনের ভর হচ্ছে 137। তো প্রথম এবং তৃতীয় মৌলের ভরের যোগফলের গড় বা ভরের গড়, সোজা কথা হচ্ছে ভরের গড়। গড় মানে কি? দুইটা যোগ করব, দুই দ্বারা ভাগ করব। গড় হবে মাঝখানের মৌলের মধ্যবর্তী মৌলের ভরের সমান। এটা ডোবেরাইনারের সূত্র ছিল। আচ্ছা, দেখি আমরা ভাগ করে দেখি কত আসে। কি করব? প্রথম মৌল হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের ভর নিলাম। প্রথমে ক্লোরিনের ভর নিব, প্লাস দিয়ে হচ্ছে আয়োডিনের ভর নিব 137। ঠিক আছে, এটাকে ভাগ দিব হচ্ছে দুই দ্বারা। আচ্ছা, আমার মনে হয় কোথাও ভুল হয়েছে, মানে ভর নিতে কোনো জায়গায় মনে হয় ভুল হয়েছে। আচ্ছা, একটু দেখতে হবে। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কোথাও হয়তো ভুল হয়েছে। দেখতেছি, ওয়েট। আচ্ছা, 126। আমি বলতেছিলাম যে ভুল হয়েছে। তো সেটা হচ্ছে এই যে আয়োডিনের যে ভর আছে, আয়োডিনের ভরটা হবে 126। ধরো যে 127 আর কি। 127, আয়োডিনের ভর হচ্ছে 127। এখন ডোবেরানের ত্রয়ী সূত্র কি বলে? প্রথম মৌল, প্রথম মৌলের ভর, প্রথম মৌলের ভর প্লাস, মানে ক্লোরিনের ভর নিছি, এবং তৃতীয় মৌলের ভর, তৃতীয় মৌলের ভর হচ্ছে আয়োডিনের ভর কত? 127। তৃতীয় মৌলের ভর নিছি এবং তাদের গড় করছি, তাদের গড় হচ্ছে দুই দ্বারা ভাগ। তো দুই দ্বারা ভাগ করলে আসতেছে 81.25। 81.25। আচ্ছা, ওটা মনে হয় 126ই হবে, 127 হবে না। তাহলে মিলবে আর কি। এখানে বারবার ভুল করে ফেলতেছি। এটা হচ্ছে 126 হবে। আয়োডিনের ভর হচ্ছে 126, ক্লোরিনের ভর হচ্ছে 35.5। তাহলে ব্রোমিনের ভর কত হবে? এটা ডোবেরাইনারের ত্রয়ী সূত্র দিয়ে বের করা যায়। প্রথম এবং তৃতীয় মৌলের ভরের যোগফলের গড়। ওকে, তাহলে 35.5
প্লাস দিয়ে হচ্ছে 126, তাহলে এখান থেকে আসে হচ্ছে এত, এটাকে ভাগ দেব হচ্ছে 2 দ্বারা, 80.75। আচ্ছা, তো ডোবেরাইনারের ত্রয়ী সূত্র কি বলছে? ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বলছে প্রথম মৌল এবং একই গ্রুপের একটা নির্দিষ্ট গ্রুপের প্রথম মৌল এবং তৃতীয় মৌলের ভরের যদি গড় করো, ভরের গড় কিভাবে করবা? প্রথম মৌলের ভর যোগফল তৃতীয় মৌলের ভর ডিভাইডেড বাই হচ্ছে 2। ভরের গড় করবা, গড় করলে দেখবা যে 80-র কাছাকাছি আসবে, 80-র কাছাকাছি আসবে, এবং ব্রোমিনের ভর আসলেই 80, আসলেই 80-র কাছাকাছি বলতে 80 ধরা হয়। তার মানে আমরা যেটা বুঝলাম যে প্রথম মৌল এবং তৃতীয় মৌলের ভরের গড় হচ্ছে দ্বিতীয় মৌলের ভরের সমান। এটাই হচ্ছে ডোবেরাইনারের তৃতীয় সূত্র। যিনি 3টা মৌল নিয়ে কাজ করছে, এজন্য এর সূত্রটাকে বলা হয় ত্রয়ী সূত্র। আচ্ছা, নিউল্যান্ড যে সূত্রটা দিছে 1864 সালে, সেটাকে বলা হয় অষ্টক সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্র। আচ্ছা, নিউল্যান্ডের অষ্টক সূত্র আবার কি জিনিস? তো একটা জিনিস অলওয়েজ মনে রাখবা যে একই গ্রুপের মৌলগুলা একই ধর্ম বিশিষ্ট হয়। আচ্ছা, তোমাদের আমি একটা জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে নেক্সট পেজে যাই। প্রথম যে গ্রুপটা আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই প্রথম গ্রুপটা, 1 নাম্বার গ্রুপটা কি হয়? ক্ষারধর্মী হয়। ক্ষারধর্মী 1 নাম্বার গ্রুপটা হয় ক্ষারধর্মী। তাহলে 1 নাম্বার গ্রুপটা ক্ষারধর্মী হয়, এটা বোঝা গেছে। তো নিউল্যান্ডের অষ্টক সূত্র কি জিনিস? নিউল্যান্ডের অষ্টক সূত্র হচ্ছে, ধরো আমি এখানে উঠাচ্ছি সোডিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম। দেখো সোডিয়ামের পরে 8টা মৌল আছে। সোডিয়ামের পরবর্তী 8টা মৌল দেখো, 1, এটা 2 নাম্বার মৌল, এটা 3 নাম্বার, 4, 5, 6, 7, আর পটাশিয়াম হচ্ছে 8। একটা জিনিস খেয়াল করতেছো যে আমাদের যে সূত্রটা আছে নিউল্যান্ডের অষ্টক সূত্র, তিনি বলেন যে তিনি কি করছে, প্রথমে 8টা করে মৌল সাজাইছে। 8টা করে মৌল সাজায় দেখে প্রথম মৌল এবং অষ্টম মৌলের ধর্মের মিল পাওয়া যায়। এই যে সোডিয়াম এবং হচ্ছে পটাশিয়াম, এই দুইজনের ধর্মের মিল পাওয়া যায়। এটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্র কি বলে? উনি মৌলগুলাকে প্রথমে সাজাইছে, এমনভাবে সাজাইছে যে প্রথম মৌল এবং অষ্টম মৌলের ধর্মের মিল পাওয়া যায়। প্রথম মৌল এবং অষ্টম মৌলের ধর্মের মিল পাওয়া যায়। এগুলো তোমরা জানো, এগুলো তোমরা পড়েছো, একদম বইয়ের প্রথম পেজেই আছে, ধর্মের মিল পাওয়া যায়। এটা কে বলছে? নিউল্যান্ডের অষ্টক সূত্র এটা। প্রথম মৌল এবং অষ্টম মৌলের ধর্মের মিল পাওয়া যায়। আসলেই কি তাই ঘটে? হ্যাঁ, মানে সব ক্ষেত্রে না, কয়েকটা গ্রুপের ক্ষেত্রে বা কয়েকটা পর্যায়ের ক্ষেত্রে আসলেই তাই ঘটে। তুমি যদি খেয়াল করো, সোডিয়াম কি ধর্মী? ক্ষারধর্মী। পটাশিয়ামটা দেখো, পটাশিয়ামও ক্ষারধর্মী, সোডিয়ামও ক্ষারধর্মী। তাহলে দেখো, 1 নাম্বার মৌল এই যে সোডিয়াম হচ্ছে এটা, এরপরে অষ্টম মৌল হচ্ছে পটাশিয়াম। এই দুজনের ধর্মের মিল পাওয়া গেছে কি যায় নাই? অবশ্যই গেছে। তারা দুজনেই কি? ক্ষারধর্মী। তারা দুইজনে হচ্ছে ক্ষারধর্মী। এটা আমরা পড়েছি কত নম্বর গ্রুপ থেকে? 1 নাম্বার গ্রুপ থেকে। 1 নাম্বারের গ্রুপের মৌলগুলো হয় ক্ষারধর্মী। তো আমরা 8টা করে মৌল সাজায় দেখলাম যে প্রথম মৌল এবং অষ্টম মৌলের ধর্মের মিল পাওয়া যায়। এই সূত্রটা দিয়েছে কে? এই সূত্রটা দিয়েছে নিউল্যান্ড। ধর্মের মিল কোথায় পাইলাম? সোডিয়ামও ক্ষারধর্মী, পটাশিয়ামও ক্ষারধর্মী, ধর্মের মিল পাওয়া যাচ্ছে এখানে। এটা নিউল্যান্ড আবিষ্কার করছে, যদিও সবটা পর্যায়ে খাটে না, কয়েকটা পর্যায়ে খাটবে, সবগুলা পর্যায়ে খাটবে না। আচ্ছা, এই তো ত্রয়ী সূত্র, অষ্টক সূত্র, এই দুইটা বর্ণনা করতে পারতে হবে। খ নম্বরের জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, অনেক সময় আসে। আচ্ছা, রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ
পর্যায় সূত্র প্রদান করেছে। পর্যায় সূত্র। রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ দিয়েছে পর্যায় সূত্র। এই পর্যায় সূত্রটা মনে রাখবা যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মানে এই মেন্ডেলিভ পর্যায় সারণীকে এমনভাবে সাজাইছে যার মানে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে সাজাইছে। মনে করো যার ভর 1 সে থাকবে 1 নম্বরে, যার ভর 2 সে থাকবে 2 নম্বরে, যার ভর হচ্ছে মনে করো যে 3 সে থাকবে 3 নম্বরে। মানে আমি তোমাদের বুঝাইতেছি এইভাবে, ধরো যে একজনের ভর 10 কেজি, একজনের ভর হচ্ছে 12 কেজি, আরেকজনের ভর মনে করো যে তোমার হচ্ছে 15 কেজি। উনি কিভাবে সাজাইছে? আগে 10 রাখছে, 10 কেজি রাখছে, পরে 12 কেজি রাখছে, পরে 15 কেজি রাখছে। মানে একদম ছোট থেকে আস্তে আস্তে ভর যাদের বাড়তেছে এই অনুসারে উনি কি করছে? পর্যায় সারণী সাজাইছিল। এই অনুসারে মেন্ডেলিভ পর্যায় সারণী সাজাইছে, পর্যায় সারণী সূত্র দিয়েছে এইভাবে পারমাণবিক ভর অনুযায়ী, পারমাণবিক ভর বৃদ্ধির অনুযায়ী সে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী ব্যাখ্যা করছে আর কি। তা আপাতত এই সূত্রটা মুখস্থ রাখবা আর কি। মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, এটা আর কি বলছে। আচ্ছা, ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী বলতে কি বোঝায়? মানে তার অবস্থা। অবস্থা ধরো যে আমি যদি দুইটা গ্রুপ এখানে একটু লিখি যে এই পেজে আসো, ধরো যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, সরি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম। এই পাশে আছে কে? এই পাশে আছে হচ্ছে তোমার বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এভাবে আছে তাই না? তুমি দেখো লিথিয়াম হচ্ছে ক্ষারধর্মী, লিথিয়াম ক্ষারধর্মী, বুঝলাম। কিন্তু বেরিলিয়াম কি ক্ষারধর্মী? হ্যাঁ ক্ষারধর্মী, বাট এটা হচ্ছে মৃৎ ক্ষারধর্মী। গ্রুপ 2, গ্রুপ 2টা কি হয়? মৃৎ ক্ষারধর্মী হয়। তাহলে আমরা যেটা বুঝতেছি যে 1 নাম্বার গ্রুপে ক্ষারধর্মী, 2 নাম্বার গ্রুপে মৃৎ ক্ষারধর্মী, 3 নাম্বার গ্রুপে আরেক রকম হবে। তাহলে ধর্মগুলা কি পর্যায়ক্রমে চেঞ্জ হচ্ছে না? একটা ধর্ম হচ্ছে ক্ষারধর্মী, আরেকটা হচ্ছে মৃৎ ক্ষারধর্মী, তারপরের গ্রুপে গেলে আরেকটা হবে, তারপরের গ্রুপে আরেকটা হবে। তাহলে ধর্মগুলা কিভাবে চেঞ্জ হচ্ছে? পর্যায়ক্রমে চেঞ্জ হচ্ছে। এর জন্য এটা বলছে আর কি যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে চেঞ্জ হচ্ছে বা আবর্তিত হচ্ছে। আর মেন্ডেলিভ পর্যায় সূত্র প্রদান করছে কিসের উপর ভিত্তি করে? পারমাণবিক ভর বৃদ্ধির সাথে ভিত্তি করে পর্যায় সূত্র দিয়েছে আর কি। আচ্ছা, মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটিটা দেখবা। ত্রুটিটা আমি এখন আর বলতেছি না। মানে ভর অনুযায়ী সাজায় দেখছিল যে ভর অনুযায়ী সাজায় দেখে যে পটাশিয়ামের ভর আর্গনের ভরের চেয়ে কম। দেখো পটাশিয়ামের ভর কত? 39, আর্গনের ভর কত? 40। তাহলে পটাশিয়ামকে কি আগে রাখার কথা না? যার ভর কম সে আগে থাকবে না পর্যায় সারণীর? তুমি খেয়াল করে দেখবা পর্যায় সারণীতে পটাশিয়াম হচ্ছে আর্গনের পরে। এই যে আর্গন, আর্গন হচ্ছে তো আমাদের কত 18 নাম্বার না? আর্গন হচ্ছে আমাদের 18 নাম্বার, আর পটাশিয়াম হচ্ছে আমাদের 19 নাম্বার। তাহলে পটাশিয়াম আগে থাকার কথা না পারমাণবিক ভর অনুযায়ী? বাট পটাশিয়ামকে আগে রাখে নাই, আগে রাখে নাই। এর জন্য হচ্ছে মেন্ডেলিভ এখানে ভুল করে ফেলছে। মেন্ডেলিভ বলছে যে ভর অনুযায়ী বসাইতে হবে, বাট ভর অনুযায়ী বসাইলে সবকিছু মিলে না। এর জন্য এখানে সূত্রে কি আছে? ত্রুটি আছে। এরপরে 1913 সালে মোসলে আসে। মোসলে পর্যায় সারণী সাজায় কিসের উপর ভিত্তি করে? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা অনুযায়ী, পারমাণবিক সংখ্যা অনুযায়ী কি করে? পর্যায় সারণীটাকে সাজায়। পর্যায় সারণীকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজায়। আচ্ছা, এতেও এতে মনে করো যে মেন্ডেলিভের যে সমস্যাটা ছিল সেটা দূর হয়ে যায়, বাট আরো কিছু নতুন সমস্যা তৈরি হয়। আরো কিছু নতুন সমস্যা তৈরি হয়, ওটা পরে আসতেছি। এটা হচ্ছে আমাদের কি ছিল? মোসলের সূত্র। ওকে, তাহলে এই মানে রসায়নের যে প্রথম পৃষ্ঠায় যে বেসিক কথাবার্তাগুলো আছে এইগুলো দেখলাম হালকা পাতলা, হালকা পাতলা দেখলাম যতটুকু আমাদের দরকার। ওকে, এবার আসো মৌলের অবস্থান নির্ণয়। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়।
অবস্থান নির্ণয় বলতে কি বোঝায়? ধরো যে আমাদের যে পর্যায় সারণীটা আছে সেখানে একটা মূল আমি সহজে কিভাবে খুঁজে বের করব, ওইটার যদি পর্যায় নাম্বার বের করতে পারি আর গ্রুপ নাম্বার বের করতে পারি তাহলেই হচ্ছে আমি তার অবস্থান নির্ণয় করতে পারবো যে ওই মূলটা কোথায় আছে। মূলটা কোথায় আছে কিভাবে বলবো? 3 নাম্বার পর্যায়ে 2 নাম্বার কলামে আছে, 3 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপে আছে, এইভাবে বলতে পারবো। তাহলে একটা মূলের অবস্থান, একটা মূল কোথায় আছে পর্যায় সারণীতে, সেইটা বের করার জন্য আমাদের এই মূলের গ্রুপ আর পর্যায় নির্ণয় করতে হবে। তাহলে অবস্থান নির্ণয় মানে হচ্ছে গ্রুপ নির্ণয় এবং পর্যায় নির্ণয় করতে হবে, তাহলে আমরা ওই মূলটাকে কি করতে পারবো? আইডেন্টিফাই করতে পারবো। তাহলে অবস্থান নির্ণয় করা মানে হচ্ছে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা। এবার আসো পর্যায় নির্ণয় করা একদম পান্তা ভাত। পর্যায় নির্ণয়, একটা মৌলের আমি পর্যায় কিভাবে নির্ণয় করব সেটা নির্ণয় করা একদমই পান্তা ভাত। তো পর্যায় নির্ণয়, পর্যায়টা হচ্ছে সর্বোচ্চ কক্ষপথ নাম্বার। সর্বোচ্চ কক্ষপথ নাম্বার হচ্ছে আমাদের পর্যায়। সর্বোচ্চ কক্ষপথ নাম্বার হচ্ছে আমাদের পর্যায়। কক্ষপথ নাম্বার বলতে পারো, অরবিট নাম্বার বলতে পারো, শেল নাম্বার বলতে পারো, অনেক কিছুই বলা যায়। আমি তোমাদের আগের চ্যাপ্টারে পড়িয়েছি যে কক্ষপথকে অনেক কিছু বলা যায়। ওকে, তাহলে সর্বোচ্চ কক্ষপথ নম্বর এই জিনিসটা কি? ধরো অক্সিজেন 8, এটার ইলেকট্রন বিন্যাস করবা 1s2 2s2 2p4, এই যে 8টা ইলেকট্রন হয়ে গেছে। 1s2 2s2 2p4, 4টা 5টা 6টা এবং 7টা 8টা, 8টা ইলেকট্রন হয়ে গেছে অক্সিজেনের। এখন তুমি খেয়াল করো যে এখানে সর্বোচ্চ কোন কক্ষপথে গেছে ইলেকট্রন, সর্বোচ্চ কোন কক্ষপথে গিয়েছে? দেখো 2 নাম্বার কক্ষপথে গিয়েছে সর্বোচ্চ। এটা হচ্ছে একতলা, এটা হচ্ছে 2 তলা, তাহলে সর্বোচ্চ 2 তলায় গেছে বা 2 নাম্বার কক্ষপথে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের পর্যায়। অক্সিজেনের পর্যায় হচ্ছে 2। অক্সিজেনের পর্যায় হচ্ছে আমাদের 2। একইভাবে আর যদি অন্য উদাহরণ দেই, যে কোনো উদাহরণ নিতে পারো তুমি চাইলে, যে কোনো উদাহরণ চাইলে নিতে পারো। ধরো যে আমি ইলেকট্রন বিন্যাস করব হচ্ছে আর্গনের। আর্গন কত? 18। তাহলে করি 1s2 2s2 2p6 3s2 3p6। এই তো, এটা হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস। আর্গনের ইলেকট্রন বিন্যাস দেখো, ইলেকট্রন শেষ কোন কক্ষপথে গিয়েছে? 3 নাম্বার কক্ষপথে গিয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের পর্যায় এবং এই মৌলের পর্যায়টা হচ্ছে আমাদের 3। তাহলে আশা করি পর্যায় বের করতে পারো। পর্যায় বের করা একদম সহজ, ঝামেলা হচ্ছে গ্রুপ নির্ণয় করতে গেলে, যদিও অত ঝামেলা নাই, বাট মোটামুটি আর কি। ওকে, এবার আসো গ্রুপ নির্ণয় করা। গ্রুপের প্রথম কথা হচ্ছে, গ্রুপ হচ্ছে সেটাই, গ্রুপ শেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা। শেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা। শেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা। এখানে আরেকটা নতুন একটা মানে ছোট একটা রুলস আছে। সেই রুলসটা হলো, যদি শেষ কক্ষপথ শেষ কক্ষপথের ইলেকট্রন, আচ্ছা শেষ কক্ষপথ, আচ্ছা যদি ইলেকট্রন, যদি শেষ ইলেকট্রনগুলো, আচ্ছা এটা কিভাবে সাজা লেখা যায় দাঁড়াও চিন্তা করে দেখি।
মানে আমাদের বইতে মনে হয় দুই দুই একটা রুলস লিখে রাখছে গ্রুপ নির্ণয় করার জন্য, বাট গ্রুপ নির্ণয় করা ইজি, গ্রুপ নির্ণয় করার জন্য ছোট্ট একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা মাথায় রাখলে আমাদের হয়ে যায়। যদি শেষে 2s অথবা 2p অথবা 3s অথবা 3p অরবিটালে 2 এর চেয়ে বেশি ইলেকট্রন থাকে, তবে 2s 2p 3s 3p অরবিটালে 2 এর চেয়ে বেশি ইলেকট্রন থাকে, তবে গ্রুপ নির্ণয়ে 10 যোগ করব। আচ্ছা, তো একদম সাধারণ হিসাব দেখি। প্রথমে মনে করো যে আমি পটাশিয়াম নিলাম, পটাশিয়ামের আমি গ্রুপ নির্ণয় করব। পটাশিয়াম হচ্ছে 19, 19 ইকুয়ালস টু, এটা ইলেকট্রন বিন্যাস করবা 1s2 2s2 2p6, পরে তৃতীয় তলায় চলে যাবে 3s2 3p6, তৃতীয় তলায় কাজ শেষ, এখন 4s এ চলে যাবে 4s, দেখি কয়টা ইলেকট্রন হইলো, 10টা, 6 7 8 18টা হয়ে গেছে, আর এই যে একটা 19টা। এখন পর্যায় কোনটা? পর্যায় হচ্ছে সর্বোচ্চ কক্ষপথ সংখ্যা, এই যে 4, এটা হচ্ছে আমাদের পর্যায়। সর্বোচ্চ কক্ষপথ সংখ্যা এটাই হচ্ছে আমাদের পর্যায়। এরপরে আমাদের কি বলছে, গ্রুপ নির্ণয় করব কিভাবে? গ্রুপটা কি? শেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা। শেষ কক্ষপথ কোনটা? শেষ কক্ষপথ হচ্ছে 4s, শেষ কক্ষপথ হচ্ছে 4s। 4s এ মোট ইলেকট্রন সংখ্যা কত? 1, তাহলে গ্রুপ 1। পর্যায় হচ্ছে আমাদের 4 আর গ্রুপ হচ্ছে 1। এই যে শেষ কক্ষপথ 4s, 4s এ ইলেকট্রন কয়টা? একটা, তাহলে গ্রুপ হচ্ছে আমাদের 1। ওকে, একইভাবে যদি আমি আরো বের করি, যেমন হচ্ছে ধরো যে বের করবো এখন জিঙ্কের, জিঙ্ক জিঙ্ক হচ্ছে তোমার 30, ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। তো এখানে আরেকটা রুলস বানানো যায়, বাট এটা মনে রাখা ভালো, রুলস বানানোর চেয়ে মনে রাখা শ্রেয়। তোমার কাছে আপাত দৃষ্টিতে মনে হবে যে শেষ কক্ষপথ হচ্ছে 4, হ্যাঁ শেষ কক্ষপথ হচ্ছে 4, তার মানে পর্যায় হচ্ছে 4, পর্যায় হচ্ছে 4, 4 নম্বর পর্যায়ে এই জিঙ্ক মৌলটা আছে। এখন গ্রুপ কত? গ্রুপ নির্ণয় একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা হলো তোমার কাছে মনে হবে যে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা তো 2, তাহলে গ্রুপ তো 2 হওয়ার কথা, বাট গ্রুপ এখানে 2 হবে না। সবসময় মনে রাখবা যখন 3d এবং 4s একসাথে থাকবে, d অরবিটাল এবং s অরবিটাল এর মোট ইলেকট্রন হচ্ছে গ্রুপ সংখ্যা। তাহলে ডি অরবিটাল এবং যদি এস অরবিটাল থাকে একসাথে, তাদের মধ্যে যে মোট ইলেকট্রন তারাই হচ্ছে গ্রুপ নাম্বার। এই হচ্ছে তিনটা রুলস। তিনটা রুলস আসলে বানানো যায় না, প্র্যাকটিস করলে রুলসই তা লাগবে না, প্র্যাকটিস বেশি করলে রুলস আর দরকার নেই, রুলস কখনো মনে রাখতে হয় না, প্র্যাকটিস করবে কয়েকটা হয়ে যাবে। তাহলে এখন কি করবো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায়টা কি, পর্যায়টা হচ্ছে সর্বোচ্চ কক্ষপথ সংখ্যা, কক্ষপথ সংখ্যা সর্বোচ্চ হচ্ছে 4, তাহলে পর্যায় হচ্ছে 4। এখন আমাদের দেখো 3d অরবিটাল এবং 4s অরবিটাল একসাথে আছে, মানে ডি অরবিটাল আর এস অরবিটাল একসাথে আছে। যখন ডি অরবিটাল এবং এস অরবিটাল একসাথে থাকবে তখন তাদের মোট ইলেকট্রন হবে গ্রুপ নাম্বার। তাহলে মোট ইলেকট্রন কত? এখানে ডি অরবিটালে 10টা, এস অরবিটালে 2টা, তাহলে মোট হচ্ছে 12, তাহলে গ্রুপ কয়টা? গ্রুপ হচ্ছে 12 নম্বর গ্রুপ।
মানে এই যে 10 আর এই যে 2 যোগ করে, এটা হচ্ছে আমাদের 12 নাম্বার গ্রুপ। আর কয়েকটা প্র্যাকটিস করলে এগুলো মাথায় ঢুকে যাবে, আমি কয়েকটা করাচ্ছি তোমাদেরকে। ধরো যে কপার 29। ভাই হ্যাঁ বলো। স্ক্রিন খালি যাইতাছে। আমি ক্লাস রেকর্ড করতেছি, আপাতত শুনতে থাকো, পরে ক্লাসটা আবার একবার স্পিড দিয়ে করে নিবা। শুনতেছি খালি, কিছু ওকে। দেখা যায় না। ও, এত ঝামেলাই তাহলে, তো দেখতে পেলে তো ভালোই, তো সমস্যা নাই যদিও। আহ, পরে করবে কিনা সেটাই তো মুশকিল লাগে, পরে তো তোমরা করো না। আচ্ছা, কপার 29 এর ইলেকট্রন বিন্যাস করি। 1s2, 2s2, 2p6, 10টা হয়ে গেছে। তারপরে 3s2, 3p6, 3d10, 4s1। এটাই তো ছিল কপার 29। আচ্ছা, আবারও দেখো, প্রথমে হচ্ছে পর্যায় নির্ণয় করবে। পর্যায় নির্ণয় করা একদম পান্তাভাত। সর্বোচ্চ কোন কক্ষপথে গেছে? 4 নাম্বার কক্ষপথে গেছে, তাহলে পর্যায় হচ্ছে 4। পর্যায় হচ্ছে আমাদের 4। আর যখন এস এবং ডি অরবিটাল একসাথে থাকবে, এই যে এস অরবিটাল এবং ডি অরবিটাল একসাথে আছে, তাদের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ সংখ্যা, গ্রুপ নাম্বার আর কি। মোট ইলেকট্রনটি হচ্ছে গ্রুপ নাম্বার, তাহলে গ্রুপ গ্রুপ কত? 10 প্লাস 1, তাহলে 11 হচ্ছে তাদের গ্রুপ নাম্বার। তাহলে কপার কোথায় আছে? 11 নাম্বার গ্রুপে, 4 নাম্বার পর্যায়ে আছে। 11 নাম্বার গ্রুপে এবং 4 নাম্বার পর্যায়ে কপার আছে। এইবার আসো আরো কিছু, যেমন ধরো যে আয়রনের ইলেকট্রন বিন্যাস করব, এফি। আয়রন হচ্ছে 26। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, কয়টা হইলো? 18টা হইলো না? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তারপরে হচ্ছে তারপরে তো আর 3d তে যাবে না, 4s এ চলে যাবে হাফ বাউর কারণে। 4s2 ফিল আপ হয়ে গেল। আর এদিকে কয়টা? 1s2, 2s2, 2p6, 3s2, তাহলে হচ্ছে এখানে 18টা হয়েছে, 20টা হয়েছে, আরো 6টা, তাহলে এখানে হচ্ছে 3d6। এই তো, আমি সাজানোর জন্য ফরেস্ট টুটা একটু ফাঁকা করে লিখে মাঝখানে 3Dটা বসাই দিছি আর কি, সাজানোর উদ্দেশ্যে। এবার প্রথমে গ্রুপ নির্ণয় করো, সরি পর্যায় নির্ণয় করো। সর্বোচ্চ কক্ষপথ সংখ্যা 4, তাহলে পর্যায় হচ্ছে আমাদের 4। এখন যখন এস অরবিটাল এবং ডি অরবিটাল একসাথে থাকবে, তাদের ইলেকট্রনের মোট যোগফল হচ্ছে গ্রুপ নাম্বার। তাহলে এখানে গ্রুপ নাম্বার কত? তাদের ইলেকট্রনগুলোর মোট যোগফল 6 আর 2 8, 6 যোগ 2 কত আসে? 8 নাম্বার গ্রুপ, 4 নাম্বার পর্যায়ে হচ্ছে আমাদের আয়রন আছে। ওকে, তো আরো কিছু করি, যেমন হচ্ছে ধরো যে নিকেল, কপার, জিঙ্ক, না 28, 29, 30, নিকেল। আচ্ছা ধরো তো নিকেল করব, নিকেল। নিকেল হচ্ছে 28, তাহলে এটা করি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, কয়টা হইলো আমাদের এখানে? 18টা হইলো, আরো 10টা লাগবে। তারপরে যাবে 4s এ, 4s2, 4s2, তারপর 3d তে কয়টা যাবে দেখি, তাহলে 10টা। আর এখানে হচ্ছে আমাদের 10টা, আরো লাগে 8টা, তাহলে 3d তে চলে যাবে হচ্ছে 8টা। তাহলে এখন পর্যায় নাম্বার বের করা তো একদম ইজি। সর্বোচ্চ কোয়ান্টাম নাম্বার 4, মানে সর্বোচ্চ কোয়ান্টাম নাম্বার বলে ফেলেছে, এটা ইন্টারে বলে। সর্বোচ্চ কক্ষপথ সংখ্যা, এটা হচ্ছে 4, কক্ষপথ সংখ্যা 4, তার মানে পর্যায় হচ্ছে 4। গ্রুপ কত? যখন ডি অরবিটাল এবং এস অরবিটাল একসাথে থাকবে, তাদের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ। গ্রুপ ইকুয়ালস টু 8 প্লাস 2, তার মানে 10 নাম্বার গ্রুপে আছে। তাহলে এই রুলসটা পারা যাবে যে এস অরবিটাল এবং ডি অরবিটাল যখন একসাথে থাকবে, শেষে একদম একদম শেষে একসাথে থাকবে, তখন হচ্ছে তাদের ইলেকট্রনের মোট যোগফলই হবে তাদের গ্রুপ নাম্বার। ওকে, এইবার আসো আরো যে দুই একটা ব্যতিক্রম আছে, ওই যে আরেকটা রুলস লিখছিলাম 2 নাম্বারে। যদি শেষে 2s, 2p, 3s, 3p অরবিটালে 2 এর চেয়ে বেশি ইলেকট্রন থাকে, তবে গ্রুপ নির্ণয়ে 10 যোগ করব। আচ্ছা, এই 10 যোগ কেন করা লাগে সেটা আমরা জানবো সামনে। 10 যোগ কেন করা লাগে সেটা আমরা সামনে জানবো। তার আগে এইটার ইলেকট্রন বিন্যাস করি। মনে করো যে লিথিয়াম,
লিথিয়ামের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করব, করি। 1s2 2s1, এটাই তো, লিথিয়াম তো 3টা ইলেকট্রন লিথিয়ামে, তাহলে 1s2 2s1, তাহলে তো পর্যায় নির্ণয় করো তো একদম পান্তা ভাত। পর্যায়, এই যে সর্বোচ্চ কক্ষপথ সংখ্যা, এটা হচ্ছে পর্যায়। পর্যায় সমান সমান হচ্ছে 2। তাহলে গ্রুপ কত? গ্রুপ কত? গ্রুপ হচ্ছে আমাদের আর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, শেষ কক্ষপথের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের গ্রুপ। তাহলে শেষ কক্ষপথ কোনটা? এই যে 2 নাম্বার কক্ষপথ। 2 নাম্বার কক্ষপথ ইলেকট্রন কয়টা? একটা, তাহলে এটা হচ্ছে আমাদের গ্রুপ। ওকে, এবার আসো লিথিয়াম, এরপরে কি আছে? বেরিলিয়াম। বেরিলিয়াম হচ্ছে 4, 1s2 2s2। এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি যে পর্যায় হচ্ছে আমাদের 2, সর্বোচ্চ কক্ষপথ নাম্বার, পর্যায় হচ্ছে 2। আর এটাই যেহেতু সর্বশেষ কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথ, এটা তো 1 নাম্বার। সর্বশেষ কোনটা? 2 নাম্বারটা, এই যেটা, এটার মোট ইলেকট্রন সংখ্যা কত? 2, তাহলে এটা হচ্ছে আমাদের গ্রুপ। গ্রুপ হচ্ছে 2। এবার আসো বোরনের ক্ষেত্রে। 1s2 2s, আমার 5টা না মোট, তাহলে এখানে 2s2 2p1, এই তো 5টা। ওকে, তাহলে এবার খেয়াল করো, এখান থেকে ইজিলি কিন্তু আমরা পর্যায় নির্ণয় করতে পারছি। পর্যায় কোনটা? শেষ কক্ষপথ নাম্বারটা, এটা হচ্ছে পর্যায়। তাহলে পর্যায় হচ্ছে আমাদের এখানে 2। আর শেষ কক্ষপথে টোটাল ইলেকট্রন সংখ্যা, শেষ কক্ষপথে টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের গ্রুপ। তাহলে গ্রুপ কত হবে এখান থেকে? গ্রুপ হবে 2 + 1, মানে শেষ কক্ষপথ কোনটা? এই 2s 2p, দুটো তো একই কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথ। ইলেকট্রন কয়টা? 3টা, 2 আর 1 3, 2 আর প্লাস 1 সমান হচ্ছে 3। এটাই হওয়ার কথা গ্রুপ নাম্বার, বাট হবে না এটা গ্রুপ নাম্বার। তুমি খেয়াল করো বোরন, এই যে বোরনটা খেয়াল করো, বোরন কি 3 নাম্বার গ্রুপে 2 নাম্বার পর্যায়ে আছে? দেখতে হবে আমাদের। 3 নাম্বার গ্রুপ 2 নাম্বার পর্যায়ে, মনে রাখো বোরন হচ্ছে 3 নাম্বার গ্রুপ 2 নাম্বার পর্যায়ে। আমরা দেখি, তোমরা যদি এখানে একটু খেয়াল করো, এখানে এই যে বোরন, এখানে তো ভালো মতো চিত্র নাই। আচ্ছা, এইটা খেয়াল করো, এই যে বোরন, আমরা কি বের করছি? বোরন হচ্ছে 3 নাম্বার গ্রুপ 2 নাম্বার পর্যায়, কিন্তু আমরা দেখতেছি টেবিল মানে সারণীর ভিতরে বোরন হচ্ছে 13 নম্বরে আছে। এই যে দেখতেই পাচ্ছি এখানে, এই যে হলুদ কালার যেটা আছে, বোরন কয় নম্বরে আছে? বোরন হচ্ছে আমাদের 13 নাম্বার গ্রুপে আছে, আর 2 নাম্বার পর্যায়ে আছে। তাহলে আমাদের ভুল হয়েছে কোনটা দেখো তো? আমাদের পর্যায় কিন্তু ঠিক আছে, পর্যায় তো 2, বাট গ্রুপ কিন্তু 3 না, গ্রুপ হচ্ছে 13। 10 বেশি না? কেন 10 বেশি? কেন 10 বেশি? তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে 2 নাম্বার পর্যায়ে এবং 3 নাম্বার পর্যায়ে, এই যে 2 নাম্বার পর্যায়ে লিথিয়াম এবং সোডিয়াম, এই 3 নাম্বার পর্যায়ে, এই পর্যায়ে দেখো মাঝখানে 10টা করে মৌল নাই, ফাঁকা। 2 নাম্বার পর্যায়ে এবং 3 নাম্বার পর্যায়ে মাঝখানে 10টা করে মৌল নাই। ওই 10টা করে মৌলর গ্যাপ ফিল আপ করার জন্যই 10 যোগ করা লাগে। 10টা করে মৌল তো নাই, 10টা করে মৌল যদি না থাকে ওগুলো তো হিসাবে আসবে না, তাহলে ওগুলাকে বাদ দেওয়ার জন্য আমাকে 10 আরো যোগ করে সামনে যাইতে হবে, 10 যোগ করে সামনে যেতে হবে। আমরা যেটা বের করছি, বোরনের অবস্থান হচ্ছে এইখানে, মাউস যেখানে নাড়াচ্ছে এইখানে, 3 নাম্বার গ্রুপ 2 নাম্বার পর্যায়, 3 নাম্বার গ্রুপ 2 নাম্বার পর্যায়, কিন্তু মাঝখানে তো 10টা মৌল নাই, বোরনটা আসলে চলে গেছে 13 নাম্বার গ্রুপে। তাহলে 2 এবং 3 নাম্বার পর্যায়ে, 2 এবং 3 নাম্বার পর্যায়ে, 2 এবং 3 নাম্বার পর্যায়ে খেয়াল করবা কোথায় কোথায়? 2 এবং 3 নাম্বার পর্যায়ে থাকলে এটা কয় নাম্বার পর্যায়ে? 2 নাম্বার পর্যায়ে। তাহলে 2 এবং 3 নাম্বার পর্যায়ে, ওকে, 2 এবং 3 নাম্বার পর্যায়ে ইলেকট্রন যদি, 2 এবং 3 নাম্বার পর্যায়ে ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা কত? এখানে 3। ইলেকট্রন যদি 2 এর চেয়ে বেশি হয় তখন তুমি এখানে 10 যোগ করবা, 10 যোগ করে গ্রুপ নির্ণয় করবা।
আবারও ভালো করে খেয়াল করো, কেন আমরা 10 যোগ করতেছি। মাঝখানে যে 10টা মৌল থাকার কথা ছিল, যে বেরিলিয়াম, মাঝখানে যে দেখো সাদা, এখানে এই যে 10টা গ্রুপ আছে, এখানে এই 10টা গ্রুপে কোনো মৌলও নাই। 2 এবং 3 নাম্বার পর্যায়ে, 2 নাম্বার পর্যায়ে খেয়াল করো লিথিয়াম, এবং 3 নাম্বার পর্যায়ে খেয়াল করো সোডিয়াম। এদের মাঝখানে দেখো সাদা, এখানে কোনো মৌল নাই। এই মৌলগুলোকে স্কিপ করার জন্য 10 যোগ করা লাগে। কখন 10 যোগ করব? যখন ইলেকট্রন সংখ্যা 2 এর বেশি হবে। শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2 এর বেশি হবে, যখন পর্যায় 2 এবং 3, পর্যায় 2 এবং 3। আচ্ছা, আরো প্র্যাকটিস করলে বোঝা যাবে। এরপরে আসো আমি আরেকটা বের করি। ধরো যে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, এটা ইলেকট্রন বিন্যাস করো 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। এখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি 3 নাম্বার কক্ষপথ হচ্ছে লাস্টে, তার মানে এটা হচ্ছে আমাদের পর্যায়। ওকে, তারপরে গ্রুপ নাম্বার দেখো, গ্রুপ নাম্বার হচ্ছে শেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা কত আছে, এখানে 3 আছে। গ্রুপ সমান সমান হচ্ছে শেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা, শেষ কক্ষপথ হচ্ছে 3 অরবিটাল, সরি 3 অরবিট, মানে 3 নাম্বার কক্ষপথ। 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন কয়টা? 2 আর একটা, তিনটা। বাট অ্যালুমিনিয়াম কি 3 নাম্বার গ্রুপে? 3 নাম্বার গ্রুপে কি আছে? 3 নাম্বার পর্যায়ে দেখো, এটা পর্যায় কত? 3। 3 নাম্বার পর্যায়ে 3 নাম্বার গ্রুপ কি আছে? দেখো নাই। 3 নাম্বার পর্যায়ে, এটা হচ্ছে 3 নাম্বার পর্যায়ে, 3 নাম্বার পর্যায়ে 1 2, এটা হচ্ছে 3 নাম্বার গ্রুপ। 3 নাম্বার গ্রুপ কি আছে? নাই। 3 নাম্বার গ্রুপে কিছুই নাই, ওখানে সাদা। 3 নাম্বার পর্যায়ে 3 নাম্বার গ্রুপে ওখানে কিছুই নাই, সাদা। তখন কি করা লাগবে? এখানে গ্রুপের সাথে আমাদের 10 যোগ করা লাগবে ফাঁকা জায়গা ফিল আপের জন্য। তখন এখানে গ্রুপ আসবে 13। তখন শর্টকাটে কিভাবে মনে রাখবো? শর্টকাটে মনে রাখবো 2s, 2p, 3s, 3p। শেষে যদি এই চারটার যে কোনো দুইটা থাকে, শেষে যদি এই চারটার যে কোনো দুইটা থাকে, 2s, 2p থাকতে পারে, আবার 3s, 3pও থাকতে পারে, 2s, 2p থাকতে পারে, অথবা 3s, 3p থাকতে পারে। তখন এই দুইটা মিলায়া যদি এখানে ইলেকট্রন 2 এর চেয়ে বেশি হয়, ইলেকট্রন যদি 2 এর বেশি হয়, তখন 10 যোগ করতে হবে। ইলেকট্রন 2 এর বেশি হলে তখন 10 যোগ করা লাগবে। আচ্ছা, এরকম আরো কিছু উদাহরণ আমরা দেখি। যেমন হচ্ছে কি হতে পারে? অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। ধরো যে ফসফরাস, ফসফরাস হচ্ছে 15, 1s2, 2s2, 2p6, 10টা হয়ে গেছে, 3s2, 3p3। এখানে দেখতেই পাচ্ছি 3 নাম্বার, মানে শেষ কক্ষপথ, এটা হচ্ছে পর্যায়। গ্রুপ হচ্ছে শেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন কত? এখানে 5টা আছে। গ্রুপ হচ্ছে 3 যোগ 2, মানে কয়টা ইলেকট্রন আছে মোট শেষ কক্ষপথে? 5টা আছে। কিন্তু 5 নাম্বার তো গ্রুপ এখানে হবে না, কেন? কারণ এখানে দেখো 3s, 3p আছে। আমি তোমাদের কি বলছি একটু আগে? যখন 2s, 2p থাকবে অথবা 3s, 3p থাকবে এবং তাদের মধ্যে ইলেকট্রন 2 এর বেশি থাকবে। ইলেকট্রন কয়টা আছে এখানে? 3s, 3p তে ইলেকট্রন আছে 5টা। এই 5টা কি 2 এর বেশি না? হ্যাঁ, 2 এর বেশি। তখন এখানে কি করবা? 10 যোগ করবা, গ্রুপ হবে 15। আবারও বলে দিচ্ছি, 2s, 2p এই দুইটা মিলে, অথবা 3s, 3p এই দুইটা মিলে যদি ইলেকট্রন 2 এর চেয়ে বেশি হয়, তখন আমাদের 10 যোগ করা লাগবে। তখন আমাদের 10 যোগ করা লাগবে। তুমি খেয়াল করো, 3s, 3p তে ইলেকট্রন কত? 5। তাহলে গ্রুপ 5 হওয়ার কথা, কিন্তু গ্রুপ 5 হবে না। 5 এর সাথে আরো 10 যোগ হবে, 15 হয়ে যাবে। কেন হবে? ওই যে মাঝখানে ফাঁকা জায়গা ফিল আপ করার জন্য। ওকে, তো আজকের পড়াগুলো একদম সহজ ছিল, এগুলো আসলে তেমন কোনো প্যারা দিবে না। তো পর্যায় সারণীর মেইন যে টপিকগুলা, সেগুলো আমরা কি করব? সামনের ক্লাস থেকে শুরু করব। মেইন টপিক যেগুলো আমাদের মেইনলি পরীক্ষাতে আসবে, এগুলো আসে না এমন না, গ্রুপ এবং পর্যায় নির্ণয় খুব বেশি পরিমাণে আসে। তো আমি আরেকটা জিনিস দেখিয়ে তারপর শেষ করব। সেটা হচ্ছে, তোমাদের যদি এখন মানে একটা মৌল দিয়ে দিলে গ্রুপ এবং পর্যায় বের করতে পারবা, গ্রুপ এবং পর্যায় বের করতে পারা মানেই তুমি তাকে চিনে ফেলেছো, সে কোথায় আছে পর্যায় সারণীর। বাট এখন তোমাকে আমি গ্রুপ পর্যায় দিয়ে দিলাম, বললাম যে মৌলটাকে আইডেন্টিফাই করো,
তখন আমি মনে করো গ্রুপ পর্যায়ে দিয়ে দিলাম যে গ্রুপ হচ্ছে আমার গ্রুপ হচ্ছে তোমার মনে করো যে 15। আচ্ছা 15 না দিয়ে আর সহজ সহজ দিই প্রথমে। গ্রুপ মনে করো 2, গ্রুপ 2 আর পর্যায় হচ্ছে 4। এটা হচ্ছে এ মৌল। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম যে এ মৌলটি কোনটি, এ মৌলটি শনাক্ত করো। তাহলে আমি তোমাকে কি করলাম, গ্রুপ দিয়ে দিলাম, পর্যায় দিয়ে দিলাম। এতক্ষণ আমরা কি করছি, গ্রুপ আর পর্যায় বের করছি। এখন উল্টা কাজ করছি, গ্রুপ আর পর্যায় দিয়ে দিছি, বললাম এই মৌলটা কি, মৌলটা বের করো। কিভাবে বের করবো এখন, মৌলটি শনাক্ত করবো কিভাবে? হ্যাঁ কিছু বলতেছো? কি বলে চলে গেল? আচ্ছা নেটওয়ার্ক সমস্যা হয়তো, আচ্ছা ব্যাপার না। তাহলে গ্রুপ দেওয়া থাকলে এবং পর্যায় দেওয়া থাকলে আমরা কিভাবে মৌলটা শনাক্ত করব, তাই না? আচ্ছা তো প্রথমে কি করবা, দেখো গ্রুপ 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 জিনিসটা কি ছিল, গ্রুপ জিনিসটা কি ছিল সেটা আমাদের আগে বুঝতে হবে। গ্রুপ ছিল হচ্ছে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। গ্রুপ ছিল শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, এগুলো কিন্তু মনে রাখতে হবে। গ্রুপ কি ছিল লিখে দিছি, গ্রুপ হচ্ছে শেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা। আর পর্যায় কি ছিল, পর্যায় ছিল হচ্ছে সর্বোচ্চ কক্ষপথ নাম্বার, মানে সর্বোচ্চ সে কত তলা পর্যন্ত গেছে, কত নাম্বার কক্ষপথ পর্যন্ত ইলেকট্রন গেছে সেইটা। আচ্ছা আমাদের এখানে কি বের করতে বলছে, গ্রুপ হচ্ছে 2 তার মানে ইলেকট্রন সংখ্যা 2, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2। আর পর্যায় হচ্ছে 4 তার মানে হচ্ছে 4 নাম্বার কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। বোঝা যাচ্ছে ইজিলি? তাহলে আমরা কিভাবে শুরু করব, তো পর্যায় হচ্ছে 4 তার মানে 4 থাকবে, ইলেকট্রন হচ্ছে 2টা। এখন 4 নাম্বার পর্যায়ে কি কি আছে, 4s আছে, 4p আছে, 4d আছে, 4f আছে, তাই না? 4 নাম্বার পর্যায়ে, 4 নাম্বার পর্যায়ে অথবা 4 নাম্বার কক্ষপথে, 4 নাম্বার তলায় অনেক কিছুই বলা যায়। কি কি আছে, 4s আছে, 4p আছে, 4d আছে, 4f আছে, মানে এসপিডিএফ 4টাই আছে 4 তলায়, 4 তলায় 4টা ফ্ল্যাট বলেছিলাম আমি আগে। তাহলে এখন দেখো ইলেকট্রন আছে কয়টা, 2টা, তাহলে 2টা তো 4s2 তেই থাকতে পারে, মানে s2 তেই তো থাকতে পারে, 4p তে তো আর যাওয়ার দরকারই নাই। তাহলে এগুলা কি আগেই বাদ, এগুলো হচ্ছে আগেই বাদ, মানে আছেই 2টা ইলেকট্রন। যদি ইলেকট্রন 5টা হইতো তাহলে এখানে 2টা দিতাম, এখানে 3টা দিতাম, এইভাবে দিতে থাকতাম। আচ্ছা তারপর কি করবো, এখন ব্যাক ক্যালকুলেশন করব। ব্যাক ক্যালকুলেশন কিভাবে, এখান থেকে যাব 1s2 2s2 এগুলো মুখস্থ, 2s2 2p6 এগুলো মুখস্থ বসাইতেছি, তারপরে 3s2 3p6, এরপরেই তো 4s2 আসে। তাহলে এই হচ্ছে আমাদের ওই মৌলটার ইলেকট্রন বিন্যাস, অজানা মৌলটার ইলেকট্রন বিন্যাস বের হয়ে গেল। ব্যাক ক্যালকুলেশন করছি, পিছন থেকে শুরু করছি। তাহলে এখন গুণে দেখো কত, 6 9 10 11, আচ্ছা 6 7 8 9 10 11 12 18 19 20, তাহলে এখানে মোট ইলেকট্রন হচ্ছে 20টা ইলেকট্রন আছে। তো 20টা ইলেকট্রন কার আছে, ক্যালসিয়ামের। সুতরাং এই মৌলটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম, এই মৌলটি হচ্ছে আমাদের ক্যালসিয়াম। ওকে এবার আসো, ধরো যে হচ্ছে গ্রুপ নাম্বার হচ্ছে 13, পর্যায় হচ্ছে আমাদের 3, গ্রুপ নাম্বার 13 পর্যায় হচ্ছে 3। এবার কি করব, তো তোমাদের আমি লিখে দিছিলাম এরকম কিছু। পর্যায় 3 তার মানে, পর্যায় 3 মানে কক্ষপথ নাম্বার হচ্ছে 3, 3s থাকতে পারে, 3p থাকতে পারে, 3d থাকতে পারে, তাহলে 3টে থাকতে পারে, spd পর্যন্ত থাকতে পারে, f কিন্তু থাকতে পারে না এখানে। আচ্ছা 3s 3p 3d এই 3টা হইতে পারে 3 নাম্বার কক্ষপথে। এখন পর্যায় 3 গ্রুপ 13 মানে কি, গ্রুপ 13 মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তার নাম্বার 3 নাম্বার পর্যায়ে ইলেকট্রন আছে কয়টা, 13টা, কিন্তু আসলে তো 13টা নাই এখানে। কেন, কেন 13টা নাই, তোমাদের আমি বলছিলাম যখন 3s 3p থাকবে, এই যে একটু আগেই তো বললাম,
যখন 2s2p 2s2p থাকবে এবং 3s3p থাকবে, তখন আমরা গ্রুপ নির্ণয় করার সময় 10 যোগ করি। 2s2p থাকবে এবং 3s3p থাকবে, তখন গ্রুপ নির্ণয় করার সময় আমরা 10 যোগ করি। তখন গ্রুপ নির্ণয় করার সময় আমরা 10 যে যোগ করি, সেই 10 যোগ করে হচ্ছে এখানে 13 আছে। তাহলে 10 বিয়োগ করলে ইলেকট্রন সংখ্যা কত? 3 হবে না? মানে গ্রুপ সংখ্যা এখানে 13 দেওয়া আছে, বুঝলাম, গ্রুপ নাম্বার হচ্ছে 13 দেওয়া আছে, কিন্তু এটা তো 3 নাম্বার পর্যায়। 3 নাম্বার পর্যায়ে কে আছে? 3s3p। তো যখন 3s3p থাকে, যখন 3s এবং 3p থাকে, অথবা অথবা যদি 2s2p থাকতো, তখন আমাদের কি করণীয় করতাম? আমরা গ্রুপ নির্ণয় করার সময় কি করতাম? যতগুলো ইলেকট্রন থাকতো তার সাথে আরো 10 যোগ করতাম। এখন গ্রুপ নাম্বার যে দেওয়া আছে 13, তার মানে কি এখানে 10 যোগ করে 13 আছে, তাহলে 10 বিয়োগ করে দিতে হবে এখান থেকে। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 3 হবে। তাহলে আলটিমেটলি ইলেকট্রন সংখ্যা কত? 3। আলটিমেটলি ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। তাহলে 3 বসানোর জন্য এস এ যাবে 2টা আর পি তে যাবে 1টা। 3D তে আর যাওয়ার দরকার নাই, 3D তে যাওয়ার দরকার নাই। তাহলে এখন পিছন থেকে ক্যালকুলেশন করো। 1s2, 2s2, 2p6, এই তো হয়ে গেল। 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। এইটাই হচ্ছে আমাদের এই অজানা মৌলের ইলেকট্রন বিন্যাস। এটা মনে করো যে বি মৌল, অজানা মৌলের ইলেকট্রন বিন্যাস। তাহলে এটা কি হবে? 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 13 হয়েছে, এটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13। তো ইলেকট্রন সংখ্যা 13 কার? অ্যালুমিনিয়ামের। বা প্রোটন সংখ্যা 13 কার? অ্যালুমিনিয়ামের। আচ্ছা, তো এরকম জিনিসগুলো আমরা সামনের ক্লাসে আরো বেশি বেশি প্র্যাকটিস করব। আমি একটু সিকোয়েন্স অনুসারে প্র্যাকটিস করাই দিব কালকে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত রাখি। আজকে বেশি কিছু পড়াই নেই, একদম হালকা পাতলা। তোমরা যেগুলো আগে জিনিসগুলো পড়েছো অলরেডি, সেগুলোই দেখছি। আর কারণ হচ্ছে এমনিতেই সবারই তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, দ্যাটস ওয়াই